ফিরে এলাম আগের দিনের গল্পটার পরবর্তী অংশে নিয়ে। মাথাটা যেন ঘুরিয়ে গিয়েছিল, তেমন করে বুকে ধাক্কা লাগলো, কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলিতে বলিতে আবার ঘর্মাক্ত হইয়া উঠিয়াছিলেন। কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটি গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল। ঘড়ির কাঁচ নাই, ঠিক ৯টা ২০ বন্ধ হইয়া গিয়াছে, এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়াছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্সে রাখিয়া দিল। বাক্সটা টেবিলের উপর রাখিয়া আশুবাবুকে বলিল, তারপর? আশুবাবু বলিলেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি, আর ভগবান জানেন। দুশ্চিন্তা আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝাতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তা তো প্রাণ বেঁচে গেল, নইলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই শুধু ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠিয়া গিয়া আশুবাবুর স্কন্ধে হাত রাখিয়া বলিল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাস্যে বলিল, এ তো খুব ভালো কথা, সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্ট 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না, কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বলিলেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আর কোনো রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিয়ৎকাল চিন্তা করিয়া আশুবাবু বলিলেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম, আর মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ অন্য প্রশ্ন করিল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার বয়রিশ। একটু ইতস্তত করিয়া আশুবাবু বলিলেন, না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচজড়িত স্বরে বলিলেন, আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না।
ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট। বলিতে বলিতে অপ্রতিভভাবে থামিয়া গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চাহিয়া শেষে বলিল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ, তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুবাবু বলিলেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিয়ৎকাল ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল। অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান। যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু শঙ্কিতভাবে বলিলেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার... ব্যোমকেশ বলিল, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরুবেন না। আশুবাবু পাণ্ডুর মুখে বলিলেন, বাড়িতে আমি একলা থাকি যদি... ব্যোমকেশ বলিল, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করিলেন, বাড়ি থেকে একেবারে বেরোতে পাবো না? ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবুর প্রস্থান করিলে ব্যোমকেশ ললাট ভ্রুকুটি কুটিল করিয়া বসিয়া রহিল। চিন্তা করিবার নূতন সূত্র সে অনেক পাইয়াছে, তাহাতে সন্দেহ নাই। তাই আমি তাহা চিন্তায় বাধা দিলাম না। প্রায় 8 ঘণ্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ একথাই বা জানলুম কি করে? চকিত হইয়া বলিলাম, হ্যাঁ। ব্যোমকেশ বলিল, গ্রামাফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ। সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না, কি কারণ? এর 2টো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলিল, তা যখন জানতে পারব, গ্রামাফোন পিন রহস্য তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল। বলিলাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামাফোন পিন ছেড়া যায়? সপ্রশংস নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলিল, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে 2-1টা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল থুনলে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বলিলাম, মনে করো যদি এয়ার গান হয়। ব্যোমকেশ হাসিয়া উঠিল। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না, হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোঁড়বার সময় তার একটা শব্দ হবে। সেই শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বলিলাম, তুমি তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফারিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া রহিল। অস্ফুট স্বরে কহিল, ঠিক তো, ঠিক তো। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিল। বলিল, কিছু না। এই গ্রামাফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। আজকের পাঠ এই পর্যন্তই রইল।